ওমা, এত অন্ধকার কেন? কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার খুব ভয় করছে। আমরা কি এখানে সারা রাত থাকবো? না মা, চিন্তা করিস না, তোর বাবা গাড়ির ঠিক ব্যবস্থা করবে। একটু সময় লাগবে, ঠিক হয়ে যাবে। আর দেখি আশেপাশে কারোর বাড়ি আছে কিনা, যদি আশ্রয় দেয় সেখানে না হয় রাতটা কাটিয়ে দেব। হঠাৎ করে কি যে হলো, কিছুতেই গাড়িটা স্টার্ট নিচ্ছে না। এই বৃষ্টির মধ্যে কোত্থেকে মেকানিক আনবো? এদিকে তো মোবাইলের নেটওয়ার্কও কাজ করছে না, কিচ্ছু খুঁজে পাচ্ছি না। চারিদিকে কেবল অন্ধকার আর অন্ধকার। বাবা, আমার কিন্তু ভয় করছে। বাবা, আমরা কি হারিয়ে গেছি? আজকে পিসির বাড়িতে থাকলেই ভালো হতো। কত করে বলছিল পিসি, আজ তোরা থেকে যা। তোমরা পিসির কথা শুনলে না। ঠিক বলেছিস মা, আজকে তোর পিসির বাড়িতে থাকলেই ভালো হতো, কিন্তু আমার যে কালকে সকালে অফিস আছে। শহর এখান থেকে খুব বেশি দূরে না, কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে কেউ রাস্তায় নেই, আশেপাশে কাউকে দেখাও যাচ্ছে না। একটা বাড়িও দেখা যাচ্ছে না। হয়তো কাছে কোনো গ্রাম আছে, কিন্তু এই অন্ধকারে খুঁজে পাওয়া কঠিন। আমি ভয় পাচ্ছি মা, ভূত আসবে না তো? আরে না মা, ভূত বলে কিছু নেই। আমরা সবাই একসাথে আছি না? এখন যদি একটা লোকও এসে সাহায্য করত, অন্তত একটা ফোন করতে পারতাম। আমাদের গাড়ির মধ্যে থাকাটাই এখন সবচেয়ে নিরাপদ। বাইরে ঝড় অনেক বেশি বেড়ে গেছে। এই ঝড় বৃষ্টির রাতে কোথায় যাব? চারিদিকে অন্ধকার। আজকে মনে হয় শহরে যেতে পারবো না। এই লাবণী দেখো, ওই দূর থেকে মনে হচ্ছে আলো দেখা যাচ্ছে, খুব সামান্য আলো, বুঝলে? চলো তো। তাই তো মনে হচ্ছে। লাবণী, মেয়েকে গাড়ি থেকে নামাও তো, একবার গিয়ে দেখি। ভেতরে কেউ আছেন? আমরা একটু বিপদে পড়েছি, কেউ আছেন? কে তোমরা বাবা? এই ঝড় বৃষ্টির রাতে ভিজে একাকার হয়ে গেছো। এই ঝড় বৃষ্টির রাতে কেউ রাস্তায় থাকে নাকি? বুড়িমা, আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, আশেপাশে কিছুই পাচ্ছিলাম না, দূর থেকে আলো দেখে এখানে এসেছি। একটু আশ্রয় পাবো? এসো বাবা, এসো, ঘরে এসো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? মেয়েটার অবস্থা দেখো, কেমন কাঁপছে। আপনার খুব দয়া বুড়িমা, তা না হলে এই রাতে আমরা খুব বিপদে পড়তাম। ও দিদিমা, তুমি খুব ভালো। তাই নাকি? ও গোপাল, কোথায় গেলি? দেখ বাড়িতে কারা এসেছে। আপনার নাতি, আপনার ছেলে বৌমা কোথায়? তাদের দেখছি না তো। কি আর বলবো দুঃখের কথা, 2 বছর আগে আমার ছেলে বৌমা একসাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। নাতিটা আমার প্রাণে বেঁচে গেছিল। ওর মুখ দেখে আমি এখনো বেঁচে আছি। খুবই কষ্টের ব্যাপার বুড়িমা, এইসব কথা এখন থাক। কারা এসেছে দিদিমা? এরা তোর কাকা কাকি হয় গোপাল, আর এই মেয়েটা তোর বোন। বোন, আমি তোমার সাথে খেলবো। তুমি আমার দাদা। ওমা, আমি দাদার সাথে খেলবো। বেশ, খেলিস। অনেক রাত হয়েছে, তোমরা শুকনো জামা কাপড় পরে নাও, আমি খেতে দেব। তোমাদের অনেক ক্ষুধা লেগেছে। আজ আমি ইলিশ কচুর ঝোল রান্না করেছি। গরম ভাতের সাথে ইলিশ কচুর ঝোল যে কি স্বাদ! আকাশে ঘন কালো মেঘ, বাইরে বৃষ্টি, আর সেই সাথে কচু ইলিশের ঝোল। এই গরম ভাতের সাথে কি যে মজা, এই যেন অমৃত। বুড়িমা, এমন স্বাদের খাবার আগে কখনো খাইনি। বাবা, তোমার কথা শুনে প্রাণটা জুড়িয়ে গেল। বুড়িমা, আপনি এত রাতে ইলিশ কচু কোথায় পেয়েছেন? সত্যি বলছি বুড়িমা, জীবনে কখনো এত স্বাদের কচু ইলিশের ঝোল খাইনি। আমি মানুষের বাড়ি কাজ করে যা টাকা পাই, সেই টাকা দিয়েই কিনেছিলাম। গোপাল কয়েকদিন ধরে ইলিশ কচুর ঝোল খাবে বলে বায়না ধরেছিল। বোন, আমাদের বাড়িতে তোমরা থেকে যাও, তুমি আমার খেলার সাথী হবে। ওমা, আমরা 2 দিন থাকি না গোপাল দাদাদের বাড়িতে? না রে মা, কালকে সকালে আমাদের অফিস আছে, এখান থেকে ভোরে বের হয়ে যাব। বুড়িমা, আপনাদের এখানে গাড়ি ঠিক করা গ্যারেজ আছে?
সামনের রাস্তা থেকে বাম দিকে কয়েক গজ দূরে একটা গ্যারেজ আছে। ঠিক আছে। ও দিদিমা, তুমি আমাদের সাথে যাবে? এখন যাব না দিদি ভাই। ও দিদিমা চলো না, একদিন আমরা শহরে যাই, আমরা তো কখনো শহর দেখিনি। বুড়িমা চলুন না আমাদের সাথে, গোপালের ভালো লাগবে। যাবো একদিন, তবে তোমরা যখনই সুযোগ পাবে তখনই চলে এসো, কেমন? আমার দরজা সারা জীবনের জন্য তোমাদের কাছে খোলা। আজকে রাতের কথা সারা জীবন মনে রাখবো বুড়িমা, আর এই ইলিশ কচুর ঝোল মুখে লেগে থাকবে। ও বিমল কাকা, আমার দিদিমার খুব অসুখ, আজকে কাজ করতে আসতে পারবো না। 2 দিন পর পর যে তোমার দিদিমার কি হয় কে জানে, কাজ করতে না আসার ধান্দা। ঠিক বলেছ গিন্নি, গোপাল মিথ্যে কথা বলছে। আমি মিথ্যে বলছি না, বিশ্বাস না হয় তোমরা দেখে আসতে পারো। না না, আমরা দেখতে যাচ্ছি না। এই গোপাল, আজকে বাড়ির সব কাজ তুই করবি, নইলে একদিনের মাইনে কাটা যাবে, একদিনের পয়সা পাবি না। এই কাজ করবার আগে আমার পা টিপে দে তো গোপাল। আমার দিদিমার অনেক অসুখ, আজকের দিনটা আমাকে মাফ করে দিন, আমাকে যেতে দিন। তোর সাহস তো কম না, মুখের ওপর কথা বলছিস। বাড়ির সব কাজ করবি, তারপর রান্না করে তারপর বাড়ি যাবি, যত সব। হ্যাঁ, রান্না করে বাড়ি যাবি। তোর দিদিমার ইলিশ কচুর ঝোল খুব ভালো রান্না করে, তুই আজ ইলিশ কচুর ঝোল রান্না করবি। ও মা, গোপাল দাদাকে কিছু বলো না, গোপাল দাদা মিথ্যে কথা বলে না। তুই বেশি কথা বলিস না, যা। না, আমি যাব না। ও গোপাল দাদা, আমি তোমার সাথে বুড়ি ঠাম্মিকে দেখতে যাব। বুড়ি ঠাম্মি কত আদর করে আমাকে। এখান থেকে গেলি না এখনো? আর শোন, এই গোপালের সাথে বেশি মিশবি না, তোকে যেন গোপালের সাথে কখনো না দেখি। বলুন আমাকে কি করতে হবে, আমি দ্রুত কাজ শেষ করে বাড়ি যাব, আমার দিদিমার কাছে থাকতে হবে। শোন, কাজ করবি কিন্তু কিছু চুরি করবি না যেন, চুরি করলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। না না কাকিমা, আমি কিছু চুরি করব না। দিদিমা, দিদিমা কি হলো? সবাই এখানে কেন? দিদিমা তোমার কি হয়েছে? এই দিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম বাড়ির সামনে তো দিদিমা পড়ে আছে, কাছে গিয়ে দেখলাম মারা গেছে। তা তুই কোথায় ছিলিস? না না, এটা হতে পারে না, আমি তো বিমল কাকাদের বাড়িতে গেছিলাম কাজ করতে, ওরা আমাকে আসতে দেয়নি, বাড়ির সব কাজ করিয়ে তারপর ছেড়েছে। এটা তো ঠিক করেনি, বাচ্চা ছেলেটাকে দিয়ে কি এভাবে কাজ করায় নাকি? ছেলেটা দিদিমায়ের অসুখ, তা ওরা ছাড়েনি, এমন নিষ্ঠুর হয় কি করে বাপু? দিদিমা, তুমি ছাড়া এই জগতে আমার কেউ নেই, এখন আমার কি হবে? তোমাকে ছেড়ে আমি কিভাবে থাকবো? ছেলেটার জন্য খুব খারাপ লাগছে। বুড়ি তো গেল, কিন্তু বাচ্চা ছেলেটার কি হবে? বুড়ির কোনো আত্মীয় স্বজনও নেই যে তার বাচ্চা ছেলেটা থাকবে। গোপাল দাদা, কি হয়েছে গো? বুড়ি ঠাম্মি কথা বলছে না কেন? ও গোপাল দাদা, আমাকে ছেড়ে আমার দিদিমা চিরদিনের মতো চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। গোপাল আর কান্নাকাটি করিস না, কি আর হবে বল, সবাই তো সারা জীবন বেঁচে থাকে না, তো দিদিমার মানে দাহের ব্যবস্থা করতে হবে তো। ও গোপাল দাদা, তুমি ভেবো না, তুমি এখন থেকে আমাদের বাড়িতে থাকবে। চলো চলো, সবাই মিলে বুড়ির দায়ের ব্যবস্থা করে ফেলি। চলো চলো, তাতেই চলো। খেতে বসলেই বুড়িমার কথা মনে পড়ে। সেদিন রাতে বুড়িমা যদি আমাদের আশ্রয় না দিত, কি যে বিপদে পড়তাম। হ্যাঁ গো, বুড়িমার কথা খুব মনে পড়ে। তুমি একদিন বুড়িমার খোঁজ নিয়ে এসো না। বাবা, আমিও যাব তোমার সাথে, ওইখানে গোপাল দাদা আছে। বুড়িমার সেই ইলিশ কচুর ঝোল আজও মুখে লেগে আছে। শুক্লা, খাচ্ছিস না কেন তুই? চুপচাপ বসে আছিস। আমাকে খাইয়ে দাও মা। বুঝতে পেরেছি, মায়ের হাতে খেতে চাস, আচ্ছা খাইয়ে দিচ্ছি।
সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। সপ্তাহে ছুটির দিনটার দুপুরে সবাই একসাথে খেতে পারি। হ্যাঁ গো, ঠিকই বলেছ। আমি একটা কথা বলতে চাইছিলাম। কি বলতে চাও বলো? তুমি যদি অনুমতি দাও তাহলে 5 বছর হলো বাবার বাড়ি যাওয়াই হয় না। কি মজা, কি মজা, মামার বাড়ি যাব। বেশ তো, যেও। মেয়েটা মামার বাড়িতে যাবে বলে কত খুশি। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, ভাবছি বুড়িমাকে দেখতে যাব। বুড়িমার জন্য একটা শাড়ি আর গোপালের জন্য একটা জামা নিয়ে যাব। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। লাবণী, অফিসে বস ফোন দিয়েছে, তোমরা খাওয়া শেষ করো, আমি কথা বলে আসছি। ছুটির দিনে তোমার বস কি জন্য ফোন দিল? লাবণী, ভেবেছিলাম বুড়িমার সাথে দেখা করতে যাব গো, সেটা আর হলো না। কেন, কি হয়েছে? আগামীকাল অফিসের কাজে দেশের বাহিরে যেতে হবে। তোমরা আগামীকালই শুক্লার মামার বাড়ি চলে যেও, কেমন? গেন্নে গেন্নে, শুনছো? এদিকে এসো। কি হলো, এত সকাল সকাল ডাকছো যে? গোপালের দিদিমা মারা যাওয়ার পর থেকে গোপাল এ বাড়িতে আছে। ও বলছিল কাকা একটা খাবার হোটেল দেবো। গিন্নি, গোপাল চলে গেলে আমাদের কিন্তু বিপদ হয়ে যাবে। ঠিকই বলেছো। যা রান্নার হাত, ইলিশ কচুর ঝোল একেবারে ও দিদিমার মতো রান্না করতে পারে। ঠিক বলেছ, গোপালের হাতের রান্না খেতে একটা বদ অভ্যেস হয়ে আছে, অন্য খাবার মুখে রোচে না। হঠাৎ গোপাল এই সিদ্ধান্ত নিল যে ওকে আটকাতেই হবে, যে ভাবে হোক। তা যা বলেছ গিন্নি, গোপাল বলছিল ওর দিদিমার যে জায়গাটুকু আছে ওটা বিক্রি করে হোটেল দেবে। তা বিক্রি করবে কি করে? ওই জমির কাগজ তো তোমার কাছে। তোমরা কি নিয়ে আলোচনা করছো? গোপাল দাদাকে নিয়ে কোনো বদমতলব করছো না তো? তোর আমাদের মধ্যে কথা বলবার সাহস হয় কি করে রে? আর এই গোপালের হয়ে কথা বলবার তুই কে রে? বড়দের মধ্যে তোকে কথা না বলতে বারণ করেছিলাম না? মা, আমি বড় হয়েছি, এখন আমার বয়স 18 বছর। গোপাল দাদাকে সারাদিন কাজ করিয়ে নাও, ঠিক মতো খেতে দাও না। আমি সব জানি মা, এখন থেকে আমি আর এসব অন্যায় তোমাকে করতে দেব না। তুই বেশি কথা বলছিস, এত কথা বলা ভালো না। আমি এখান থেকে এখন চলে যাচ্ছি, তবে গোপাল দাদার সঙ্গে তোমরা আর খারাপ কিছু করতে পারবে না। মেয়েটা বড্ড বেশি কথা বলে, সে যা বলে বলুক, আমরা কিছুতে গোপালকে হোটেল খুলতে দেব না। ঠিক বলেছ। গোপাল দাদা, তোমাকে কাল সকাল থেকে খুঁজছি, সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি। তুমি এখানে কি করছো? বোন, তুই আমাকে কেন খুঁজছিস? তুই আমার সাথে কথা বলছিস, কাকা কাকি জানতে পারলে খুব করে বকবে কিন্তু। আমি সেই ছোটবেলা থেকে দেখে আসছি, বুড়ি ঠাম্মিকে দিয়ে আমার বাবা মা কাজ করিয়ে নিত। মাস শেষে খুব কম মাইনে দিত। আমরা খেয়ে যে খাবার বেঁচে যেত সেটা তোমার জন্য দিয়ে দিত। বুড়ি ঠাম্মি মারা যাওয়ার পরে তোমাকে দিয়ে কাজ করিয়ে নেয়, আর কাজ করিয়ে মাইনেও দেয় না। কাজের বিনিময়ে তোমাকে খেতে দেয় আর থাকতে দেয়। থাক বোন, এসব কথা থাক। আমাকে যদি থাকতে না দিত তাহলে কোথায় যেতাম? আমার তো আর কেউ ছিল না, কাকা কাকি আশ্রয় দিয়েছিল, এটাই আমার জন্য অনেক। তোমাকে কি এমনি এমনি থাকতে দিয়েছে নাকি? তোমাকে দিয়ে যে কাজ করাবে আর এই জমি দখল করবে, এই জন্য। না না বোন, এই জমি আমার দিদিমার, এটা আমি কাউকে বিক্রি করতে দেব না। জমিটা বিক্রি করে আমি একটা হোটেল দেব, সেই হোটেলে ইলিশ কচুর ঝোল রান্না করব। সবাই বলে আমি নাকি আমার দিদিমার মতো রান্না করি। গোপাল দাদা, এই নাও জমির কাগজ, আমি চুরি করে নিয়ে এসেছি। তুমি এই জমি বিক্রি করে একটা হোটেল খোলো। আমাদের বাড়িতে তোমাকে আর থাকতে হবে না, তোমার নিজের একটা পরিচয় হোক। তোকে অনেক ধন্যবাদ বোন, আমি কখনো তোর ঋণ শোধ করতে পারবো না। আমার এবার নিজের কিছু হবে। হ্যাঁ দাদা, তুমি আজ থেকে প্রস্তুতি নাও, যত দ্রুত সম্ভব জমিটা বিক্রি করে দাও। আমি এখন যাই, বেশি দেরি হলে মা আবার খুঁজতে বেরোবে। তুই এখন বাড়ি যা বোন। আর শোন, আমি হয়তো আর ফিরে যাব না। কাকা কাকি কিছু জিজ্ঞেস করলে বলিস কোথায় গেছে জানি না। ঠিক আছে দাদা, তুমি চিন্তা করো না, আমি এখন আসি।
বাবা, আমাদের কলেজে রান্না প্রতিযোগিতা হবে, আমি ভাবছি অংশগ্রহণ করব। তাই নাকি রে মা? যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত, জেতাটা বড় কথা নয়। বড় কথা হলো অংশগ্রহণ করা। কি রান্না করতে হবে আগে থেকে ভালো করে প্র্যাকটিস করে নিস। তা কবে হবে প্রতিযোগিতা? এই তো সামনের সপ্তাহে। রান্না করতে হবে গ্রামের ঐতিহ্যবাহী খাবার। কি রান্না করে বুঝতে পারছি না। কয়েকদিন তোর মায়ের থেকে ভালো করে শিখে নিস। ঠিক আছে, তুই আমার থেকে ভালো করে শিখে নিস। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? তোমার মনে আছে 10 বছর আগে ঝড় বৃষ্টির রাতে এক দিদিমা ইলিশ কচুর ঝোল রান্না করে খেতে দিয়েছিল? হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু বুড়িমার মতো করে কি তুই রান্না করতে পারবি? তারপর থেকে তো কয়েকবার বুড়িমার বাড়ি যেতে চেয়েছিলাম, কিন্তু আর যাওয়া হয়নি। বাবা, এবার সত্যি সত্যি চলো, আমি রান্নাটা ভালো করে শিখে আসি। কিন্তু বুড়িমা কি জীবিত আছে রে? সে যাই হোক, চলো না আমরা যাই। ঠিক আছে, যাব। এবার আর ভুল হবে না, সত্যিই যাব। আচ্ছা বাবা, তাহলে আমরা যাচ্ছি। হ্যাঁ গো, এমন করে কি খুঁজছো তুমি? কাল থেকে দেখছি খুঁজেই যাচ্ছ, আমাকে একবার বলো না। দুদিন গোপালের কোনো খোঁজ নেই, তাই ভাবলাম দেখি ওর দিদিমার জমির কাগজটা আছে কিনা, কিন্তু কোথাও তো খুঁজে পাচ্ছি না। তা জমির কাগজপত্র চুরি করে পালিয়েছে। গোপালের তো অনেক সাহস, আমাদের না বলে চলে গেল। কোথায় আর যাবে? বুড়ির বাড়ি খোঁজ করলে ঠিক পাওয়া যাবে। শুনলাম ও নাকি হোটেল দিয়েছে, ভালো বিক্রিও হচ্ছে। বিক্রি ভালো হবে জানা কথা, রান্নাটা বুড়ির থেকে ভালো রপ্ত করেছে। হ্যাঁ, তা ঠিক বলেছ। গোপালের হাতের রান্না খেয়ে খেয়ে এমন অবস্থা হয়েছে যে অন্য রান্না আর মুখে রোচে না। তনু কোথায় গেছে দেখো তো। জানি না, আজকাল হঠাৎ হঠাৎ উধাও হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে যে কোথায় গেল। গোপাল কাজটা একদম ঠিক করেনি, ওকে কোনোভাবে ব্যবসা করতে দেওয়া যাবে না। আমাদের বাড়িতে আবার ফিরিয়ে আনবো। হ্যাঁ, ওকে ফিরিয়ে আনতে হবে। বিনা পয়সায় কাজের লোক আর কোথায় পাবো? গোপাল ছিল তাই আমাদের রক্ষে হয়েছে। 10 বছর ধরে বিমলকে আমরা আটকে রেখেছি, ওকে কেউ না কেউ সাহস দিয়েছে, তা না হলে একা একা ওর পক্ষে হোটেল দেওয়া সম্ভব না। তুমি একদম ঠিক বলেছ। আমার মনে হয় ওর পেছনে তনু আছে। ভাবছি গোপালের হোটেলে যাব। গোপাল দাদা, তোমার হোটেল শুরু থেকেই তো ভালোই চলছে, তুমি এবার সামলে নিও। আমি আর রোজ রোজ আসবো না। না রে বোন, তোর আর আসতে হবে না। তুই আমার অনেক উপকার করেছিস। তুই পাশে না থাকলে হয়তো আমার হোটেল দেওয়া হতোই না। এটা না করলে নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। আপনারা ভেতরে আসুন। হ্যাঁ, আসি আসি। কয়েকদিনে তোর হোটেলে রান্না খেয়ে বাড়িতে আর খেতে ইচ্ছে হয় না। এই বৃষ্টির দুপুরে কি রান্না হলো রে গোপাল? ইলিশ কচুর ঝোল করেছি। তোর হাতের ইলিশ কচুর ঝোল যেন অমৃত। এই রান্না তুই কোথায় শিখেছিস গোপাল? আমার দিদিমার কাছ থেকে শিখেছিলাম কাকা। ও গোপাল দা, ইলিশ কচুর ঝোল আর নেই? তুই খদ্দের সামলা, আমি দ্রুত রান্না করছি। ঠিক আছে দাদা। আজকে অনেক বেচা কেনা হয়েছে, তুই এবার বাড়ি যা। কাকা কাকি রাগ করবে। হ্যাঁ দাদা, যাব। আর একটু দেখি কেউ আসে নাকি। বসতে পারিস, তবে বেশিক্ষণ না। দাদা, কেনা বেচা তো ভালোই হচ্ছে। এবার তুমি একজন লোক রাখতে পারো। একা একা ব্যবসা সামলানো খুব কঠিন। হ্যাঁ রে বোন, একদম ঠিক। একজন লোক রাখতে হবে। ব্যবসা ভালো চললে একটা থাকবার ঘরও বানাতে হবে। আমার তো থাকবার জায়গা নেই, এই হোটেলেই রাত কাটাতে হয়। দাদা, আজ মনে হয় আর কেউ আসবে না। আমাকে এবার যেতে হবে, কাল থেকে আর হয়তো আসা হবে না। তুই বাড়ি যা, আমার জন্য অনেক করেছিস, এবার আমাকে সামলাতে হবে। আসি দাদা। আচ্ছা। এই ছেলে, এইদিকে এসো তো। বলুন কাকা। এখানে ভাত হবে? আগে হবে। কি খাবার আছে তোমার হোটেলে?
গরম ভাত আর ইলিশ কচুর ঝোল। বাহ, দারুণ! মেঘলা আকাশ, ঝমঝম করে বৃষ্টি, এমন দিনে গরম ভাত আর ইলিশ কচুর ঝোল। আমরা ঠিক 10 বছর আগে এক ঝড় বৃষ্টির রাতে এই গ্রামে এসেছিলাম। এক বুড়িমা আমাদের গরম ভাতের সাথে ইলিশ কচুর ঝোল রান্না করে খেতে দিয়েছিল। বাবা, তুমি বলতে পারো সেই বুড়িমার খবর? বুড়িমার একজন নাতি ছিল, তার নাম গোপাল। আমি সেই গোপাল। আমার দিদিমা 10 বছর আগেই মারা গেছে। তুমি গোপাল দাদা? আমরা একদম তোমাকে চিনতে পারিনি। দিদিমার জন্য খুব খারাপ লাগছে। 10 বছর পর আবারও ইলিশ কচুর ঝোল। আপনাদের আমি চিনতে পেরেছি, আমার সব মনে পড়েছে। আপনারা বসুন। একেবারে সেই বুড়ি মায়ের হাতের রান্না। সেই রাতের খাবারটা এখনো আমাদের মুখে লেগে রয়েছে। গোপাল দাদা, আমরা একটা কাজে এসেছি, তুমি একমাত্র সাহায্য করতে পারবে। বলো বোন, কি করতে হবে আমাকে? আমার কলেজে রান্নার প্রতিযোগিতা হবে, সেখানে গ্রামের ঐতিহ্যবাহী খাবার রান্না করতে হবে। আমি ভাবছিলাম ইলিশ কচুর ঝোল রান্না করব। বেশ, তো আমি শিখিয়ে দেব। তোমরা আগে খাওয়া শেষ করো, তারপর আমি শিখিয়ে দিচ্ছি। ভালোই হলো রে মা, তুই ভালো করে শিখে নিস। হোটেলের ব্যবসা খুব ভালো চলবে গোপাল। তোমার রান্না একবার যে খাবে তার মুখে লেগে থাকবে। কি যে বলেন না কাকা! বাবা, একদম ঠিক বলেছ। তা বাবা, তুমি শহরে আমাদের বাড়িতে যাবে? এবার থেকে আমরা নিয়মিত যোগাযোগ রাখবো। এই নাও বাবা, আমার বাড়ির ঠিকানা। আমরাও এবার থেকে সময় সুযোগ পেলে দাদার হোটেলে চলে আসব। নিশ্চয়ই আসবে বোন। মেঘলার বৃষ্টিতে ইলিশ কচুর ঝোল, দারুণ ব্যাপার। গোপাল, এতদিন পর আসলি, তাও আবার খবর দিয়ে তোকে আনতে হলো? এই! হ্যাঁ কাকা, আমাকে খবর পাঠানো হয়েছিল তাই এসেছি। তা না হলে হয়তো আশাই হতো না। খুব কাজ কাকা, সময় করে উঠতে পারি না। তোর কি মনে আছে এই বাড়িতে তুই কতদিন ছিলি? আমাদের একেবারে ভুলেই গেছিস রে গোপাল। জানি কাকি, সব মনে আছে। অনেক কষ্ট করেছি, তবে কোনো কষ্ট আমি মনে রাখিনি। তোমরা আশ্রয় না দিলে আমি আমার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হতো। আর এখন এখন তুই বড় ব্যবসায়ী, হোটেল চালাস, আমাদের কিছু বলারও প্রয়োজন মনে করিসনি। কাকা, আমি পালিয়ে যাইনি, পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল। আমি শুধু নিজের একটা জায়গা তৈরি করতে চেয়েছিলাম। দাদা কিছু ভুল করেনি বাবা, সে কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়েছে, এটা তো গর্বের ব্যাপার। তবে আমাদের সাথে আলোচনা করার দরকার ছিল। জমির কাগজটাও না বলে নিয়ে গেলি। কাগজটা আমি দিয়েছিলাম, গোপাল দাদা নেয়নি। দিদিমার নামে যতটুকু ছিল সেটাই আমার হক ছিল। আমি শুধু সেই জমি বিক্রি করে সেই টাকা দিয়ে হোটেল বানিয়েছি। সে যা হওয়ার হয়ে গেছে। তুই এখন থেকে এ বাড়িতে নিয়মিত আসিস। আমরা সত্যি তোর উপর অনেক অবিচার করেছি। অনেক দিন ধরে ভেবে দেখলাম তোর কাছে মাপ চাওয়া উচিত। এসব কি বলছো কাকা? এভাবে বলো না, তুমি আমার বাবার মতো। দাদা, তুমি বাবা মাকে মাফ করে দিও, বাবা মা ভুল বুঝতে পেরেছে। হ্যাঁ রে গোপাল, তুই আমাদের মাফ করে দিস। তুই বাড়িতে নেই, বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে। কাকিমা, তোমরাই তো আমার সব। রোজ রোজ এ বাড়িতে থাকতে পারবো না, তবে মাঝে মাঝে অবশ্যই আসবো। গোপাল, তোর বোনের বিয়ে আগামী রোববার। পাকা কথা দেওয়া হয়ে গেছে। বড় দাদার মতো দায়িত্ব পালন করিস। তাই নাকি? এটা তো বড় খুশির খবর। আমি সব দায়িত্ব পালন করব। কিরে তনু, বড় হয়ে গেছিস? হ্যাঁ।